কিন্তু এটা যদি পরিকল্পিত নাই হয় তাহলে এইভাবে কেমনে ঘটনা ঘটে? এপাশে আগুন জ্বলতেছে, এপাশেও জ্বলতেছে, দুই পাশে তো একসাথে কখনো আগুন জ্বলতে পারে না। আমরা যতটুকু জানতে পেরেছি 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস ইউনিটের একদম গাফলিতা তাদের, যে তারা ওখানে পানি দেওয়ার কোনো তৎপরতা নাই। আগুন নিভানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। সেখানে পুলিশরা কিছুই করতেছে না যে আপনার স্লো যান, সামনে একটা অকারেন্স ঘটছে, সামনে একটা সমস্যা হয়েছে, কিছুই তো হচ্ছে না। এখান থেকে আগুন ধরে গেছে 15 থেকে 20 মিনিট আগে। এই সচিবালয়ের সামনে সচিবালয়ে আগুন ধরেছে, তাও তার সামনে দিয়ে এই বড় বড় ট্রাকগুলো এখনো যাচ্ছে কেন? তার তো আরো বাইপাস রাস্তা আছে। সেই সচিবালয়ের অগ্নিকাণ্ডের কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। উপদেষ্টাগণ এবং সেখানকার প্রত্যক্ষদর্শীরা কি বললেন এই বিষয়টা কিন্তু আপনারা যদি জানতে পারেন তাহলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে কিভাবে পরিকল্পিতভাবে সচিবালয়ের মধ্যে আগুনটা দেওয়া হয়েছে। হ্যাঁ দর্শক, আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না, ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবং সমন্বয়ক থেকে যিনি উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ, তিনি কিন্তু একটি স্ট্যাটাস দিয়েছেন, যে স্ট্যাটাসের মধ্যে এমন কথা বলা হয়েছে বিগত বছরের যারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং যে অবৈধ কাজকর্মগুলো হয়েছে তার একটা তথ্য কিন্তু তার হাতে এসেছিল, সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু আগুনটা লাগা হয়েছে এমন সন্দেহ করতেছে অনেকেই। হ্যাঁ দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কিভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশের একটা হৃৎপিণ্ড জায়গা, আমরা যেটাকে সচিবালয় বলি, সেটাতে কিন্তু সবকিছুই সংরক্ষণ থাকে। বাংলাদেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে সবকিছুই কিন্তু সচিবালয়ের মধ্যে জমা থাকে। সেই সচিবালয়ের মধ্যে কিভাবে আগুন লাগা হচ্ছে সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন। ফায়ার সার্ভিসের লোক এবং সেখানকার প্রত্যক্ষদর্শীরা কি বললেন সেটাই কিন্তু শুনতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা এই ভিডিও ফুটেজগুলো দেখে নেব। তো টিরাকলা দেখবে যেখানে কি হচ্ছে, এত লোক কেন? কিন্তু এটা যদি পরিকল্পিত নাই হয় তাহলে এইভাবে কেমনে ঘটনা ঘটে? খালি একটি ট্রাক ছিল, একটা খালি ট্রাক সম্পূর্ণ ধাক্কা দিয়ে চলে গেছে চোখের সামনে। এটা কারণ একটা জিনিস, আপনি কমন সেন্স যেটা থাকার কথা, যে মানুষ এতগুলা মানুষ এখানে কেন? একটা গাড়িওয়ালা তো যদি নাই জানে তাহলে তো অন্তত স্লো করে সে দেখতে যাবে যে বিষয়টা কি হয়েছে। কিন্তু সে কি করলো, ডাইরেক্ট এত জোরে ধাক্কা দিছে ফায়ার সার্ভিস কর্মীকে, উনি কিন্তু কয়েক হাত ছিটকে গিয়ে পড়ছে। কিন্তু এটা যদি পরিকল্পিত না হয় তাহলে কিভাবে সম্ভব? সম্পূর্ণ আমাদের ধারণা এটা পরিকল্পিত। এখানে পুলিশ কিন্তু সেটা ওইখান থেকেও কয়েকজন দাঁড় করানোর চেষ্টা করতে পারতো, কিন্তু সেটাও করলো না। আমি রাতের বেলা শুয়েছিলাম, আনার পরে আমি সহ আরো 2-3 জন বন্ধু এসেছি যে আসলে ঘটনা কতটুকু সত্যতা বা কতটুকু আগুন ধরেছে সে ব্যাপারে আসার সময় দেখলাম যে এখান থেকে আগুন ধরে গেছে 15 থেকে 20 মিনিট আগে। এই সচিবালয়ের সামনে সচিবালয়ে আগুন ধরেছে, তাও তার সামনে দিয়ে এই বড় বড় ট্রাকগুলো এখনো যাচ্ছে কেন? তার তো আরো বাইপাস রাস্তা আছে। সেই বাইপাস রাস্তা দিয়ে তো তাহলে গাড়ি পার করতে পারতো। তো যে গাড়িগুলো এমনিতেই যে ক্রাইসিস এখানে, তাহলে তো গাড়িগুলো একটু স্লো যাওয়ার কথা। সেখানে পুলিশরা কিছুই করতেছে না যে আপনার স্লো যান, সামনে একটা অকারেন্স ঘটছে, সামনে একটা সমস্যা হয়েছে, কিছুই তো হচ্ছে না। তাইলে যখন এই গাড়িগুলো দ্রুততম ভাবে যাচ্ছে তাহলে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এখন ফায়ার সার্ভিসের কাজ তো হচ্ছে আগুনটা নিভানো, গাড়ি আসতে। আপনারা সবাই জানেন আজকে ভোর 1:52 সময় আমরা সিদ্দিক বাজারে মেসেজ পাই যে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন ধরেছে। সাথে সাথে আমাদের 1:54 মধ্যে আমাদের এখানে আমাদের ইউনিট পৌঁছে যায়। এই পর্যন্ত আমাদের এখানে 19টা ইউনিট নিয়োজিত করা হয়েছে, বাট এর মধ্যে আপনার 10টা ইউনিট ফিজিক্যালি কাজ করেছে, কারণ এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে। বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। আমাদের এই পর্যন্ত এখানে প্রায় 211 জনের একটা জনবল নিয়োজিত হয়েছে এবং একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। সেটা সকালবেলা যখন ফার্স্ট আওয়ারে এসে আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল, ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এখন পর্যন্ত আমাদের যতটুকু জানতে পেরেছি এই ভবনে
আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন, সেতু বিভাগ রয়েছে। আমাদেরকে জানানোর মতো এই পর্যন্ত আপডেট। সম্পূর্ণ শেষ হওয়ার পর আপনাদেরকে ডিটেলস একটা আমরা আপডেট দিতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পুরাটা পুড়ে গেছে কিনা আমাদের একটু পরে বলতে পারবো, বাট আমাদের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। 6, 7, 8, 9ও আমাদের এখন কাজ চলছে, ফায়ার ফাইটাররা আগুন নিবানোর কাজ করছে। বাট এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল, এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব, তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। বাট এটা হতে পারে, এটা অবশ্যই হয়েছে, এটা আমরা বলবো না। বাট এটা যদি শর্ট সার্কিটের বিষয় থেকে থাকে এবং একই লাইনে হয়ে থাকে, তাহলে এটা হতে পারে। আপনারা কি ওখানে ভিতরে কাউকে পেয়েছেন? না, এখন পর্যন্ত শুধু একটা হতাহতের ঘটনা আপনাকে বলেছি যে সকালবেলা দুঃখজনকভাবে আমাদের একজন ভিতরে এখন পর্যন্ত আমরা পাই। হ্যাঁ, জি জি জি, ওটা আমাদের ফায়ার ফাইটার, ও পা কেটে গেছিল, ওটা সিরিয়াস কিছু না। আর ট্রাক চালক কি ধরা হয়েছে নাকি? হ্যাঁ, নিয়ন্ত্রণ হবে। আমরা আশা করছি আর কিছুক্ষণ পরে আপনাদেরকে ডিটেলস বলতে পারবো। বাট আমাদের যেহেতু এটা রাতের বেলা ছিল, আশা করি ওখানে ভিতরে কেউ ছিল না। আমরা সার্চ করার পরে ফাইনালি বলতে পারবো কোনো হতাহত কেউ হয়েছে কিনা। বাট এখন পর্যন্ত আপনাকে একজন শুধু ফায়ার ফাইটারের কথা ওনার নাম হচ্ছে, এক সেকেন্ড, ফায়ার ফাইটার যিনি মারা গেছেন ওনার নাম মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন। সে আমাদের তেজগাঁওয়ে স্পেশাল টিমের সদস্য ছিল। তার বাড়ি আটঘরিয়া, ঢাকা, তারপর হচ্ছে মিঠাপুকুর, জেলা রংপুর। আর সে আমাদের এখানে চাকরি প্রায় 2 বছরের মতো, 2 থেকে 2.5 বছর। আমরা আশা করছি আর কিছুক্ষণ পরে আমরা আগুন কন্ট্রোলে। না, কম ছিল না। আমরা তো সিদ্দিক বাজার থেকে 19টা ইউনিট সচিবালয়ের নিজস্ব না, সচিবালয়ে তো সবসময় আমরা পরিদর্শন করি। প্রত্যেকটা ফ্লোরে ফায়ার এক্সটিংগুইশার আছে। এবং আপনাদের জাস্ট জানার জন্য, সবসময় এই যে ভবন নাম্বার 7-এর সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে কিন্তু আমাদের একটা ওয়াটার টেন্ডার ও পানিবাহী গাড়ি সবসময় থাকে, ফায়ার ফাইটার সহ ব্যবস্থা ছিল। কিন্তু সমস্যা যেটা হয় অনেক সময়, যেহেতু এখানে একটা বিল্ডিংটা রেস্ট্রিক্টেড বা কনফাইন্ড টাইপ, অনেক সময় আগুন ধরলে সেটা দ্রুত ছড়ায় যায়। এবং যেহেতু এটা দিনের বেলা হয় নাই, আগুন যখন ধরেছে তখন তো এক্সটিংগুইশার ওখানে ব্যবহার করা। একটা 52 আমরা মেসেজ পাইছি, একটা 54 থেকে আমরা ফায়ার ফাইটিং শুরু করছি। আচ্ছা, এখন শোনা যায়? ধরে রাখেন, কেউ হাতটা ধরে রাখেন, হাতটা ধরে রাখেন। আপনারা তো সবাই জানেন, আমাদের সচিবালয়ের 7 নম্বর বিল্ডিংয়ে রাত 1:50-এর সময় আগুন ধরে, এবং আমরা 1:52 সময় মেসেজটা পাওয়া যায় ফায়ার সার্ভিস, এবং 1:54 সময় তারা চলে আসে। আমি আবারও বলতেছি যে আমাদের সচিবালয়তে আমাদের, আপনারা কথা বললে আমি কি বলবো বলে, আমি বলি, আমি জোরে বলতেছি, শোনা যায় আমার কথা? জি জি, আমাদের সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এ 1:50 মধ্যে আগুন ধরে 6 তলায়, এবং আমাদের ফায়ার ব্রিগেডকে 1:52 খবর দেওয়া হয়, এবং তারা 1:54 থেকে তাদের কাজ শুরু করে, এবং সকাল 8টায় আমাদের 8:05-এ আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন,
আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। উনি হলো বেহেশত রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। উনি একটা পাইপ নিয়ে রাস্তা পার হওয়ার সচিবালয় থেকে রাস্তা পার হয়ে সচিবালয়ের দিকে আসতেছিল, এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তারে আহত করেন এবং পরে তারে হসপিটালে নেওয়ার পরে উনি শাহাদাত বরণ করেন, ইন্তেকাল করেন। আর এর সাথেও আরো 2-3 জন সামান্য আহত হয়েছে, তারা সবাই সুস্থ আছে। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। কত সদস্য তদন্ত কমিটি হচ্ছে এখন তদন্ত কমিটি কত সদস্য, এটা 5 জন হতে পারে, 7 জন হতে পারে, 9 জন হতে পারে, 11 জন হতে পারে। যেটা এই মুহূর্তে তো আমরা পরে আপনারা জানাই দিতে পারি। স্যার সচিবালয়ের মতো এত সুরক্ষিত একটা জায়গায় এইভাবে আগুন, শোনেন অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে, এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। সচিবালয় হইতে পারে, দেখো তো সচিবালয়ের ভিতর ফেসবুকে একটা আমাদের সম্বন্ধক হাসিব ভাইয়ের ফেসবুকে লাইভ দেখি যে তিনি লাইভ করছে আগুন লাগছে, পরে আমরা দ্রুত এখানে চলে আসি। দেন যখন আমি এখানে আছি প্রায় 3-4 ঘন্টা আগে আসার পরে আমরা দেখি যে সচিবালয়ে তেমন আগুন এখন যেমন দাও দাও করে জ্বলছে, তখন আগুন এবং দাও দাও করে জ্বলতেছিল না। ছাদের উপরে কিছু জায়গায় শুধু ধোঁয়া উঠতেছিল। তখন আমরা ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো ছিল আমরা তাদের, বিশেষ করে আমি তাদের অনুরোধ করছি যে ভাই আপনারা যে সকল জায়গায় ধোঁয়া উঠতেছে আপনারা যান, যে সে সকল জায়গায় পানি দেন, যে আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসার একটু চেষ্টা করেন। কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস ইউনিটের একদম গাফলিতা তাদের, যে তারা ওখানে পানি দেওয়ার কোনো তৎপরতা নাই। যে একটা জায়গায় আগুন লাগলে যে প্রশাসনের যারা দায়িত্ব থাকে বা ফায়ার সার্ভিসে যারা থাকে, যে আগুন দেওয়ার, আগুন নিভানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। এবং ফায়ার সার্ভিস যখন 13টা ইউনিট আবার পরবর্তী আমরা বলার পরে 13টা ইউনিট নিয়ে আসছে, কিন্তু সেই 13টা ইউনিট অনেকের ইউনিটে পানি নাই। আপনারা দেখেন যেখানে আগুন লাগে, আগুন জ্বলতেছে সেখানে পানি দেয় না, যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয়। আরও একটা কথা বলি, এই সচিবালয় কিন্তু বাংলাদেশের একটা হৃৎপিণ্ড। আজকে এই হৃৎপিণ্ডে যে আগুনটা লেগেছে, এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না আমরা মনে করছি, কারণ কারেন্টে যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে, কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা স্পটে জায়গায় জায়গায়, যে ছাদের এই কোনো একটা জায়গায়, এই কোনো মাঝখানে আগুনটা যারা লাগিয়েছে ফুল পরিকল্পিতভাবে লাগিয়েছে। এবং সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে, কাগজপত্র রয়েছে, নথিপত্র রয়েছে, সবগুলো আগুন পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা। আমরা মনে করছি আওয়ামী লীগের দোষের আমলে যে সকল সচিব নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং যে সকল সচিব আওয়ামী লীগের দোষের এখনো এই সচিবালয়ে রয়েছে, এবং আজকে যারা রাতে যে সকল প্রশাসনের কর্মকর্তা ডিউটিরত অবস্থায় ছিল, আমরা যতটা ধারণা করছি 15.5 বছরে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরাই বেশি পুলিশ, বিজিবি, সেনাবাহিনীতে অবস্থান করছে, এবং তাদের কেউ এই আওয়ামী লীগের দোষেরা ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই। আমরা এটাও ধারণা করছি যারা এই আজকে রাতে এখানে প্রশাসনের দায়িত্ব ছিল, এরা সব আওয়ামী লীগের দোষর, এরা ছাত্রলীগের দোষর, এরা খতিয়ে দেখা উচিত। কারণ আওয়ামী লীগের আমলের পুলিশ প্রশাসনে আজকে সচিবালয় পাহারাদার ছিল, তারা থাকা অবস্থায় আগুন লেগেছে। তারা থাকা অবস্থায় যখন আগুন লেগেছে, তাহলে আমরা মনে করছি এটা আওয়ামী লীগ সরকারে লাগিয়েছে। এখানে আমরা শুধু আওয়ামী লীগ সরকারকে দায় দিব না, এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে ওটা দায় নিতে হবে। কারণ 5 আগস্টের পর থেকেই আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা চাপে রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত ছিল তারা। তো অন্তর্বর্তীকালীন সরকারের এটা বোঝা উচিত ছিল এই সচিবালয় বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা বা বাংলাদেশের হৃৎপিণ্ড যাকে বলা হয়, তাহলে তাদেরকে উচিত ছিল এই জায়গাটাকে সঠিক এবং যারা বিপ্লবী ছিল বিপ্লবীদের দিয়ে পাহারা দেওয়া উচিত ছিল, কিন্তু তারা সেটা করে নাই। তারা আওয়ামী লীগের দোষের দিয়ে এখানে পাহারা দেওয়ানো হয়েছে। এই কারণে কিন্তু আজকে ঘটনাটা ঘটেছে। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা অতি দ্রুত 24 ঘন্টার ভিতরে যারা আজকে এখানে পাহারাদার ছিল এবং এই অগ্নিকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবেন। আগুন লেগেছে 2:15 দিকে, আমি এসেছি 3:30টার দিকে, এসে দেখছি অল্প আগুন ছিল। ফায়ার সার্ভিস অতি দ্রুত আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারতো। তখন ফায়ার সার্ভিস এর ইউনিট, তখন 8টা ইউনিট আসছে, একটা ইউনিট ভিতরে গেছে, বাকি ইউনিটগুলো বাইরে ছিল। আমার বিশ্বাস যে
প্রশাসন তো অবশ্যই ব্যর্থ, ফায়ার সার্ভিসেও ব্যর্থ, এবং এই আজকে আগুন লাগানোর পিছনে রাষ্ট্রের যে ফুসফুস যাকে বলা হয়, যে সচিবালয় যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়, এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার পিছনে অবশ্যই গভীর ষড়যন্ত্র কাজ করছে। এবং গতকাল আমরা দেখেছি সাবেক আমলারা হুমকি দিয়েছে, হুমকি দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার হুমকি দিয়ে তারা বক্তব্য দিয়েছে অনেক আমলারা। তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে তাদের মাধ্যমেই, আমার বিশ্বাস তাদের মাধ্যমে জানা যাবে যে এই আগুন লাগার পিছনে কার ইন্ধন আছে, কাদের ইন্ধন আছে, কিভাবে আগুন লাগলো। এবং সচিবালয়ে যারা এখন সচিবালয় একমাত্র যারা দায়িত্বে আছে তাদেরকেও গ্রেপ্তারের আইনের আওতায় আনা উচিত, জিজ্ঞাসাবাদ করা উচিত। এবং আপনার কি মনে হয় যে ফায়ার সার্ভিসের আরো তৎপরতা বাড়ানো উচিত? এখন পর্যন্ত দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু তার একটু ফেসবুক পোস্টে এটা ক্লিয়ার করে দিয়েছে যে তিনি বিগত সালের কিছু অবৈধ কাজকর্ম ধরা পেয়েছে, সেই কাজকর্মগুলোর ভিত্তিতেই কিন্তু তিনি একটা অ্যাকশন নেবেন এমন একটা পর্যায়ে সচিবালয়ের মধ্যে এমন একটা কার্যক্রম হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আপনারা বুঝতে পারছেন যে এখনো আওয়ামী লীগ সরকার সহ যারা বিরোধী দল ছিল তারা অন্তর্বর্তীকালীন সরকারটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। কিন্তু দর্শক আপনাদের কি মনে হচ্ছে বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কি এই সবকিছু না বুঝে না শুনে চুপ করে আছে? আপনারা কিন্তু শুনতেই পারলেন যে দুই দিকে কিন্তু আগুন লাগা হয়েছে। যদি কোনো দুর্ঘটনার কারণে আগুন লাগে তাহলে কিন্তু একটা জায়গায় আগুন লাগবে, সব জায়গায় আগুন লাগবে না। আপনারা প্রত্যক্ষদর্শী যারা এখানে ছিল তাদের মুখ থেকে কিন্তু শুনতে পারলেন যে তারা বলতেছিল যে এই দিকে একবার লাগছে, এই দিকে একবার লাগছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এখানে কত বড় একটা পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে। সো দর্শক, এখন দেখার বিষয় যে সচিবালয় থেকে কি কি জিনিস উধাও হলো আর কি কি জিনিস নষ্ট হলো। কিন্তু দর্শক, আপনাদের কি মনে হচ্ছে এই যে সচিবালয়কে যে আগুনটা লাগা হয়েছে, এই আগুনটা লাগার পিছনে আসলে মূল কারণটা কি? অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।